আমরা যেটা বলছিলাম এই প্রিন্সিপাল কম্পোনেন্টের ক্ষেত্রে আমাদের মূল টার্গেট হচ্ছে মেশিন লার্নিং এর যতগুলি প্রবলেম রয়েছে তার মধ্যে থেকে আমরা ফিচার্স বাছাই করার বিষয়টাকে বেশি গুরুত্ব দেই। সেক্ষেত্রে আমাদের অনেক ফিচার্স থাকলে তার মধ্যে কোন ফিচার্সটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই বিষয়টাকে আমাদের একটু অ্যানালাইসিস করার জন্য এরকম একটা পিসি আছে। এটা অন্যান্য বিজনেস ফ্যাক্টরের ক্ষেত্রেও মানে বিজনেস অ্যানালিস্টের ক্ষেত্রেও এটা এই প্রিন্সিপাল কম্পোনেন্ট তারা অ্যানালাইসিস করে থাকে। তাহলে এইখানে অনেকগুলি প্যারামিটারের মধ্যে থেকে কোনটা প্রিন্সিপাল সেটা আইডেন্টিফাই করার জন্য আমাদের কিছু ম্যাথমেটিক্যাল বিষয় রয়েছে, সেটা আমরা একটু পরে ফলো করব। তো এখানে মূল মানে বা প্রয়োজনটা হচ্ছে গিয়ে আমার এখানে স্যাম্পল থাকতে হবে। প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিসের ক্ষেত্রে তুমি ফিচার্স থাকলেই হবে না। গতকালকে ক্লাসে যেরকম আমি বলছিলাম যে আমরা স্টুডেন্টদের ক্ষেত্রে যদি একটা প্রবলেম সলভ করতে চাই, যে প্রবলেমটা হচ্ছে এরকম যে কোন স্টুডেন্ট সিএসসি তে পড়ার সম্ভব মানে পড়ার বিষয়টা সম্ভাব্যতা কতটুকু বা সিএসসি তে পড়তে পারে কতটুকু, আর সেইটা আমরা ম্যাট্রিক ইন্টারের মার্কস দেখে অ্যানালাইসিস করতে চাই। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স এই ডাটাগুলি দেয়া ছিল। তো সেক্ষেত্রে আমার প্রিভিয়াস যে স্যাম্পল আছে ডাটা স্যাম্পল সেইগুলির মধ্যে থেকে আমার কিছু স্যাম্পল এখান থেকে নিতে হবে। তো আর তারপর পাশাপাশি প্রপার্টিজও নিতে হবে। এই বিষয়টাই আমাদের এখানে মূল ইনপুট। এরপরে সেই গিভেন স্যাম্পল ডাটা থেকে আমরা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করে অ্যানালাইসিস করে আমরা প্রিন্সিপাল কম্পোনেন্টটা খুঁজে বের করতে পারবো। ওয়েদার ফিজিক্স ইজ দ্য প্রিন্সিপাল অর ম্যাথমেটিক্স ইজ দ্য প্রিন্সিপাল অর বায়োলজি ইজ দ্য প্রিন্সিপাল। যেখানে আমার কম্পিউটার সায়েন্সে কতজন পড়বে, সে মানে কম্পিউটার সায়েন্সে কে পড়তে পারে সেটার ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডের প্রিন্সিপাল কম্পোনেন্ট ফিজিক্স না কেমিস্ট্রি না ম্যাথমেটিক্স এইটাকে অ্যানালাইসিস করে আমার বের করতে হবে। অ্যানালাইসিস করে বের করার জন্য আমার বর্তমানে অধ্যয়নরত ছাত্রছাত্রীদেরকে টার্গেট করে তাদের 10 জন বা 5 জন বা 4 জনের ডাটা নিব এবং সেই ডাটা নিয়ে সেখান থেকে আমাদের এই অ্যানালাইসিসটা করতে হবে। এই তোমরা কি বুঝতে পারছো? হ্যালো, জি স্যার। বিষয়টা কি বুঝতে পারছো? প্রিন্সিপাল কম্পোনেন্টটা কি করতে যাচ্ছি আমরা? হ্যালো, জি স্যার, বুঝতে আমরা পারছি। ম্যাথমেটিক্সে ঢোকার আগে ম্যাথমেটিক্সটা বেশ কমপ্লেক্স, সেই জন্য আমি তোমাদেরকে বলছি প্রিন্সিপাল কম্পোনেন্টের থিওরিটিক্যাল মানে পার্সপেক্টিভটা কি আমরা বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, দুই একজন তোমরা একটু মানে আনমিউট অবস্থায় থাকো। যারা একটু আইসোলেটেড অবস্থায় আছো তারা আনমিউট অবস্থায় থাকো। তাহলে এখানে এই প্রিন্সিপাল কম্পোনেন্ট নিয়ে বেশ কিছু লিটারেচারে কথাবার্তা আছে। এটা মানে একটা আনসুপারভাইজড মেথড। জাস্ট এখানে আমাদেরকে আউটপুট ইনফরমেশন না দিয়েই আমরা আমরা এখান থেকে কাজটা করতে পারবো। মানে আমাদের মানে স্যাম্পল ডাটার মধ্যে কোনো আউটপুট না থাকলেও এটা দিয়ে আমরা কাজ করতে পারবো। আমরা একটা এক্সাম্পল দেখি, এরপরে ডিটেলসটা বুঝতে পারবো। তো এক্সাম্পলটা হচ্ছে এখানে একটা এক্সেল শিট রয়েছে। এক্সেল শিটের মধ্য থেকে আমরা একটা কাজ করতে চাই। মূল কাজ হচ্ছে এটা বোঝা যায়, দেখতে পাচ্ছ? হ্যালো, জি স্যার। হ্যাঁ একটু জি ভালো স্যার। করে খেয়াল করো। আমাদের একটা এক্সেল শিট রয়েছে। এই এক্সেল শিটের মধ্য থেকে একটা গিভেন স্যাম্পল ডাটা থেকে ফাইনালি প্রিন্সিপাল কম্পোনেন্ট কোনটা সেটা আমরা বের করার চেষ্টা করব। এখানে ফিচার্স এ যেটা আমি বলছিলাম ফিজিক্সের মার্কস, কেমিস্ট্রির মার্কস, ম্যাথমেটিক্স এর মার্কস বা ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি এরকম ভাবে বলা আছে। টার্গেট কি? আমরা এই স্টুডেন্টরা কম্পিউটার সায়েন্সে চান্স পাইতে পারে কি পারে না বা কিছু একটা এই ধরনের একটা টার্গেট আমরা করার চেষ্টা করছি। এনিওয়ে, আমাদের এই তিনটা ফিচার্স এর মধ্যে থেকে প্রিন্সিপাল কম্পোনেন্ট আমরা বের করতে হবে। প্রিন্সিপাল কম্পোনেন্ট বের করার ক্ষেত্রে এই যে স্যাম্পল ডাটাগুলি রয়েছে এর মধ্য থেকে ক্যালকুলেশন করে টোরে আমাদের কাজ করতে হবে। যদিও আমি আগের এক্সাম্পলে কম্পিউটার সায়েন্সকে টার্গেট করে বলছি, প্রিভিয়াস এক্সাম্পল থেকে মানে প্রিভিয়াস ইয়ারের ডাটাগুলির কথা বলছি, কিন্তু এখানে কম্পিউটার সায়েন্সকে আমি এইখানের এক্সাম্পলটার সাথে এরকম রিলেভেন্ট না। এখানে কোনো ধরনের আউটপুট দেওয়া নাই, থাকবে না। এটা একটা আনসুপারভাইজ মেথড যে গিভেন ডাটা স্যাম্পলের মধ্য থেকেই আমাকে টোটালটাই ক্যালকুলেট করতে হবে যে আসলে ওয়েদার হুইচ ইজ দ্য প্রিন্সিপাল, এ ওয়েদার এ ইজ দ্য প্রিন্সিপাল আর বি ইজ দ্য প্রিন্সিপাল আর সি ইজ দ্য প্রিন্সিপাল কম্পোনেন্ট, অথবা এদের প্রিন্সিপাল কম্পোনেন্টের সিকোয়েন্সটা আমরা বসাই যাব। এ নিয়ে আমাদের ফিচার্স এ বি সি দেয়া আছে এবং এখানে তিনটা ডাটা রয়েছে।
যেহেতু এটা একটা ম্যাথমেটিক্যাল অপারেশন, আমাদেরকে টার্গেট করতে হবে যে স্কোয়ার শেপের কোন একটা ম্যাট্রিক্স ফর্মুলেট করে নিতে হবে। যদি স্কোয়ার শেপের না করতে পারি, তাহলে এইখান থেকে আমরা এই যে সাবসিকুয়েন্ট ক্যালকুলেশন, সেটা আমরা সঠিকভাবে করতে পারবো না। সাবসিকুয়েন্ট ক্যালকুলেশনের মধ্যে এই যে ফিচার সেট রয়েছে, এখান থেকে আইগেন ভ্যালু, আইগেন ভেক্টর বের না করা পর্যন্ত আমরা প্রিন্সিপাল কম্পোনেন্ট বের করতে পারবো না। যদিও প্রথমেই ভয় পাওয়ার কিছু নেই, আমি 1 বাই 1 এই ডকুমেন্ট এমন ভাবে রেখেছি যাতে করে সহজে তোমরা এটা বুঝতে পারো। তাহলে ফিচার্স এ বি সি দেয়া আছে, এবং এইখানের এই তিনটা ফিচার্স এর মিন এখানে আমরা বের করছি। জাস্ট অ্যাভারেজটা এখান থেকে ক্যালকুলেট করা হয়েছে। এ ফিচার্স এর মিন, বি ফিচার্স এর মিন, সি ফিচার্স এর মিন এই মিন কলামে আমার আছে। একটু ক্লিয়ার? এই মিন কলামে আমরা জাস্ট এই তিনটা ফিচার্স এর মধ্যে, মানে তিনটা স্যাম্পলের ফিচার্স এ এর অ্যাভারেজ বের করছি, তিনটা স্যাম্পলের ফিচার্স বি এর অ্যাভারেজ বের করছি, তিনটা স্যাম্পলের ফিচার্স সি এর অ্যাভারেজ বের করেছি। একটু ক্লিয়ার সবাই? হ্যালো? জি জি স্যার। হ্যাঁ, বুঝতে জি না স্যার। পারলে কোশ্চেন করবে কিন্তু। এরপরে এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমরা বের করব। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমরা বের করবো। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলতে আমাদের স্ট্যাটিস্টিক্স এ শিখেছিলাম যে এইখানে এই তিনটা ইনপুটের মধ্যে বা তিনটা ডাটার মধ্যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত, সেটা আমরা সহজেই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করার ক্ষেত্রে আমাদের মিন লাগে, স্কোয়ার লাগে, এটসেট্রা এটসেট্রা লাগে। ভ্যারিয়েন্স বের করার পর সেটা রুট ওভার করলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হয়, এটসেট্রা। সেগুলি তোমরা জানো। তো এখানে সরাসরি এক্সেল এর মধ্যে এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা করা আছে। যদিও তোমাদের পরীক্ষার সময় এই ধরনের প্রবলেম আসলে প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস, সেক্ষেত্রে তোমরা ক্যালকুলেটর ইউজ করতে পারবে। ক্যালকুলেটরের মধ্যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করা যায়। তো এখানে আমরা এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা বের করলাম। প্রত্যেকটার ক্ষেত্রেই মিন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমরা বের করেছি। ঠিক আছে? মিন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমরা এখানে বের করেছি। এখন এখানে আমাদের এমন ভাবে এই স্যাম্পলটা থেকে মানে মাইগ্রেট করতে হবে যাতে করে আমাদের টোটাল মিন এবং স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, টোটাল ফিচার্স গুলির মধ্যে এমন ভাবে স্ট্যান্ডার্ডাইজ করতে হবে যাতে করে আমাদের সবগুলি ভ্যালুর মিন 0 হয় এবং স্ট্যান্ডার্ড ডিভিয়েশন 1 হয়। এই স্যাম্পল 1 থেকে স্যাম্পল, মানে 1 এর রিলেটিভ ভ্যালুই আমরা তৈরি করব। স্যাম্পল 1 থেকে স্যাম্পলের 1 এর রিলেটিভ ভ্যালুই তৈরি করব, যেটাকে আমরা বলছি স্ট্যান্ডার্ড করা। ডাটাগুলিকে স্ট্যান্ডার্ড করা। স্ট্যান্ডার্ড করার ক্ষেত্রে কি হতে হবে? আমাদের টোটাল এই তিনটা ভ্যালুকে যোগ করলে 0 হতে হবে, মানে যোগ করে অ্যাভারেজ করলে 0 হতে হবে। আবার এই তিনটা ভ্যালুর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করলে সেটা 1 হতে হবে। এই প্রসেসে আমাদের ভ্যালুগুলিকে স্ট্যান্ডার্ডাইজ করব। স্ট্যান্ডার্ডাইজ করার মানে দাঁড়াচ্ছে এখানে 5 আছে, এখানে 5 আছে, 5-এর করসপন্ডিং ভ্যালু এখানে কত হবে? 4 আছে, 4-এর করসপন্ডিং ভ্যালু কত হবে? যা আমরা এইখানে এমন ভাবে তৈরি করলাম যে ভ্যালুগুলি এখানে অনেক বড় বড় ভ্যালু থাকলেও সেটা একটা নির্দিষ্ট লেভেলের মধ্যে চলে আসছে, যাতে করে এই তিনটা জিনিসের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 1 আর এই তিনটা জিনিসের অ্যাভারেজ 0 হয়ে যায়। ঠিক আছে? এটার প্রিন্সিপাল হচ্ছে ইন্ডিভিজুয়াল ফিচার্স কে, এই ইন্ডিভিজুয়াল ফিচার্স 1 কে যদি তার মিন এইটার থেকে বিয়োগ করি, মানে ফিচার্স থেকে যদি মিন বিয়োগ করি, মিন থেকে যদি আবার এই বিয়োগফলটাকে যদি আবার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে ভাগ করি, তাহলে আমাদের এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হবে। স্ট্যান্ডার্ড মানে সরি, স্ট্যান্ডার্ডাইজ হবে। এই স্ট্যান্ডার্ডাইজ হওয়ার মূল উদ্দেশ্য কি? এদের স্ট্যান্ডার্ডাইজ ডাটার মিন 0 হতে হবে এবং তার ডেভিয়েশন 1 হতে হবে। আমরা কি একটু বুঝতে পেরেছি? জি হ্যালো? স্যার। আমরা কি করলাম যে এখানে গিভেন ডাটা রয়েছে, এখান থেকে মিন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করেছি, ভেরি ফাইন। এরপর এখানকার স্ট্যান্ডার্ডাইজ করার জন্য প্রত্যেকটা ফিচার্স থেকে তার মিনকে বিয়োগ করব, এবং সেই বিয়োগফলটাকে যদি আমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 2.08 থেকে ভাগ করি, তাহলে যে রেজাল্ট আসবে সেটি হচ্ছে আমার স্ট্যান্ডার্ডাইজ ভ্যালু। দেখো, এটা ডাবল ক্লিক করলে যেটা আসে, এইটা C10 মাইনাস C14 ডিভাইডেড বাই C15। ঠিক একইভাবে প্রত্যেকটা ভ্যালুকে এভাবে আমরা কাজ করে স্ট্যান্ডার্ডাইজ করলাম। তোমাদের এই স্ট্যান্ডার্ডাইজ পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে? হ্যালো? না স্যার। ওকে। এখন আমাদের যে কাজটা করতে হবে, এখানে কোভেরিয়েন্স
সমস্ত ফিচার্স গুলির মধ্য থেকে আমাদের কোভেরিয়েন্স তৈরি করতে হবে। ঠিক আছে, যতগুলি ফিচার্স রয়েছে এ বি সি, প্রত্যেকটা পারস্পরিকের সাথে কতটুকু রিলেটেড রয়েছে এটার উপর ভিত্তি করে আমাকে কোভেরিয়েন্স কব নির্ণয় করতে হবে। কোভেরিয়েন্স এখানে ফিচার্স এ, ফিচার্স বি এন্ড ফিচার সি, এই তিনটা ফিচার্সকে যদি পারস্পরিক প্রত্যেকটা ফিচার্সের সাথে কোরিলেট করতে চাই, তাহলে কি কি হতে পারে? এ হতে পারে, এ বি হতে পারে, এসি হতে পারে, বিবি, বিসি, সিসি। এই তিনজনের সাথে রিলেশন, এর বাইরে আর কিছু হওয়ার সুযোগ নেই। এই ছয়টা রিলেশনশিপই এখানে তৈরি হওয়া সম্ভব। এ, এবি, এসি, বিসি, বিবি, সিসি। তাহলে এখন এই কোভেরিয়েন্সটা তৈরি করার ক্ষেত্রে যে রিলেশনটা আমরা এখানে বের করছি দেখো, সেটা হচ্ছে গিয়ে এখানে যে কাজটা করতে হবে, এই কোভেরিয়েন্স ক্যালকুলেশনের একটা ফর্মুলা রয়েছে। ফর্মুলাটা কি? ইন্ডিভিজুয়াল, এইখানকার আমরা কোভেরিয়েন্স তৈরি করছি কোনটার থেকে? স্ট্যান্ডার্ডাইজ ডাটা। স্ট্যান্ডার্ডাইজ ডাটাটা কিসের উপর ভিত্তি করে তৈরি হলো? যার মিন 0 এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 1। তাহলে এখানে কি করতে হবে? ইন্ডিভিজুয়াল স্ট্যান্ডার্ডাইজ ভ্যালু থেকে তার মিনকে বিয়োগ করব এবং সেটাকে স্কোয়ার করব। এটা বিয়োগ এইটা, সাথে এটার সাথে আবার একই জিনিস গুণ করলাম, স্ট্যান্ডার্ডাইজ হলো। এরপরে এইখানে 11, 11 থেকে এইটা বিয়োগ, গুণ 11 থেকে এটা বিয়োগ, মানে স্কোয়ার করা আর কি। প্রত্যেকটা স্কোয়ার করে জাস্ট সেটাকে যদি আমি অ্যাভারেজ করি, তাহলে সেখানে করসপন্ডিং কোভ্যারিয়েন্স হবে। এখানে কিন্তু স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের কোনো কাজ নেই, জাস্ট আমার মেন থেকে যে কাজটা করলাম। যে স্যার এখানে বিয়োগটা তো দেওয়ার দরকার ছিল না, সবই তো স্ট্যান্ডার্ডাইজ করার পর 0। সব সরাসরি এই 1.12 স্কোয়ার প্লাস 0.32 স্কোয়ার প্লাস 0.80 স্কোয়ার, এইটাকে স্কোয়ার করে যদি আমরা যোগ করে 3 দিয়ে ভাগ করি, তাহলে ওটাই আসবে। ঠিক একইভাবে এটার ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে, এবি, এবি যেটা যেটা করব সেটা হচ্ছে গিয়ে এই 10 এর সাথে যদি আমরা I14 মানে H14, এই যেটা আছে, এটা বিয়োগ এটা ইন্টু এটা বিয়োগ এটা, ঠিক আছে, I10 - I14। তার মানে বিষয়টা দাঁড়াচ্ছে কি, আমরা রিলেটিভ কোভ্যারিয়েন্স নির্ণয় করার ক্ষেত্রে এর বিষয়টা বুঝলাম, যে যেহেতু এ নিজের সাথেই এই কোভ্যারিয়েন্স তৈরির জন্য ক্যালকুলেশন হবে, সেক্ষেত্রে আমরা স্কোয়ার করে দিলে হলো। বাট আমরা যখন এ এবং বি এর সাথে পারস্পরিক করসপন্ডিং কোভ্যারিয়েন্সটা নির্ণয় করতেছি, কারণ এটা দিয়ে আমরা লিনিয়ার রিলেশনশিপ ফিচার্স গুলির মধ্য থেকে বের করার চেষ্টা করছি। এজন্য তাহলে কি করতে হবে? এই ফিচার্স এটা থেকে এটা বিয়োগ ইন্টু এটার থেকে এটা বিয়োগ, এইটা করলে পরেই এই দুইটার মধ্যবর্তী রিলেশনশিপ হবে। সাথে যোগ করতে হবে, এটার থেকে এটা বিয়োগ, গুণ এটার থেকে এটা বিয়োগ, যোগ এটার থেকে এটা বিয়োগ, গুণ এটার থেকে এটা বিয়োগ। আমরা এই সম্পর্কটা বুঝতে পেরেছি? হ্যালো, স্যার আরেকবার একটু আমার বলে সাথে। ভালো হতো। হুম, স্যার আরেকবার একটু যদি বলতেন ভালো হতো। ওকে। আমরা কি করছি এখানে দেখা যায়, এখানে আমরা জি স্যার। স্ট্যান্ডার্ডাইজ ডাটা তৈরি করেছি, এরপর আমরা কোভ্যারিয়েন্স তৈরি করব। কোভ্যারিয়েন্স তৈরি করব পারস্পরিক ফিচার্স গুলির ইন্টার রিলেশনশিপ তৈরি করার জন্য, ঠিক আছে। তাহলে এখানে কয়টা রিলেশনশিপ হবে? লিনিয়ার রিলেশনশিপ 6টা। তাহলে এ এবং এ, এই দুজনের মধ্যে রিলেশনশিপ তৈরি করার ক্ষেত্রে কিছুই লাগে না, এই এর সাথে তার মিনের একটা সম্পর্ক ভ্যারিয়েন্স নির্ণয় করার ক্ষেত্রে যেভাবে আছে সেভাবে আমরা বের করলাম। কিন্তু এ বির ক্ষেত্রে যদি করতে চাই, আমরা এর ক্ষেত্রে আসলে সরি 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 ওকে, এখানে কি ছিল? এটা বিয়োগ মিন, গুণ এইটা বিয়োগ মিন, কারণ এ এর সাথেই যেহেতু সম্পর্কিত হবে, এর জন্য আমরা এই দুইটা রিলেশনকেই গুণ করব। কিন্তু যখন আমরা এ বি এর সাথে মানে রিলেশনশিপ ফাইন্ড আউট করব, তখন এ মিন থেকে বিয়োগ করব, গুণ এই বি মিনকে এখান থেকে বিয়োগ করব। এই দেখো, H10, H10 কোনটা? এইটা, বিয়োগ H14, এই H14, এই বিয়োগফলটার সাথে গুণ করব কাকে? বি এর ক্ষেত্র থেকে যে রেজাল্ট আসছে, এইটা হচ্ছে I10 বিয়োগ I14। এই দুইজনের মধ্যবর্তী বিয়োগফলকে
গুণ করলে পর আমরা এই স্যাম্পল ওয়ানের বিপরীতে যে রিলেশনশিপটা ছিল সেটা মোটামুটি ওয়েট আকারে নিতে পারলাম। এরপরে দ্বিতীয় মানে এই রোতে আসো, এ বিয়োগ 8.32 - 0.00 ইন্টু -0.787 -0.00, এই দুইজনকে আবার বিয়োগ করে গুণ করব। গুণ করার পর ঠিক একইভাবে 3 নম্বর কলামেও একইভাবে এটার থেকে এটা বিয়োগ, এইটার থেকে এটা বিয়োগ গুণ করে আমরা যে সাম করব, সাম করার পর সেটাকে 3 দিয়ে ভাগ করলে পর আমরা এখানে রিলেটিভ কোভেরিয়েন্স আমরা বের করবো বা লিনিয়ার রিলেশনশিপ আসবে এখানে। হ্যাঁ, তোমরা কি বুঝতে পারছো? হ্যালো? জি স্যার, জি স্যার। স্যার যেহেতু স্ট্যান্ডার্ডাইজ করছে সেহেতু হুম তো আমার মিন তো 0 হয়ে গেছে। হুম তো এক্ষেত্রে তো আর বিয়োগ করা লাগতেছে না। বিয়োগ করা লাগছে না, কারণ বিয়োগ না করে আমরা এইখানে যখন এ বি বের করব তখন এইটা গুণ এইটা করলে হবে, এইটা গুণ এইটা করলে হবে, এইটা গুণ এইটা করলে হবে। এই জিরো যেহেতু কোনো ইম্প্যাক্ট করছে না, সেক্ষেত্রে এইটা গুণ এইটা, এইটা গুণ এইটা, এইটা গুণ এইটা করে দিলেই হয়ে যাবে, কোনো সমস্যা নেই। বাট এটা হলো জেনারেল দুইটা ফিচার্স এর মধ্যে আমরা যখন এই কাজটা করতে চাইবো তখন এটা হচ্ছে প্রিন্সিপাল, যে এই মিনের সাপেক্ষে আমরা এই কোভেরিয়েন্সটা তৈরি করব। মিন লাগবে, ঠিক আছে। যেহেতু এখানে মিন 0, আমরা স্ট্যান্ডার্ডাইজ করার পর কাজটা হয়েছে, সেই জন্য এরকম আসছে। ঠিক আছে? হ্যালো? জি স্যার। ঠিক একইভাবে এখানেও একই ফর্মুলা অনুসারে আমরা কাজটা করতে পারবো। এই যে বি সির ক্ষেত্রে বি এবং সির মধ্যবর্তী রিলেশনশিপ, সি এর ক্ষেত্রে দেখো শুধুমাত্র এই কলামের সাথে এই মানে এই পরস্পর স্কোয়ার করে করে কাজটা করে ফেলছে। ওকে, এখন এখানে আমরা এই রিলেটিভ মানে ইয়া করে মিক্সিং করার পর রিলেটিভ রিলেশনশিপ নিয়ে এসে তোমরা অ্যাটেন্ডেন্স দিচ্ছ কেন? আমি কি তোমাদেরকে অ্যাটেন্ডেন্স দিতে বলেছি? হ্যাঁ, নাকি মিস হয়ে যাবে আগের থেকে দিয়ে দিলাম? আচ্ছা, এখানে এখন এই ফিচারটার দেখো এই টেবিলটাকে আমরা এমন ভাবে তৈরি করব যাতে করে আমরা এই রিলেটিভ রিলেশনশিপ গুলি এখানে রিপ্রেজেন্ট করতে পারি। ফিচার্স এর সাথে এর রিলেশনশিপ এ, এর সাথে বি, এর সাথে সি এভাবে লিখলাম, এরপরে এর সাথে বি, এরপরে এর সাথে সি এভাবে লিখে দিলাম। এখন এইখানে গিভেন ডাটা থেকে স্ট্যান্ডার্ডাইজ করার পর রিলেটিভ যে রিলেশন মানে কোভেরিয়েন্স বের করে আমরা সেই কোভেরিয়েন্স অনুসারে এখানে ভ্যালুগুলি এখন পুট করব। এ এর মান কত আছে, কারণ এখানে এই যতগুলি টেবিলের মধ্যে রিলেশনশিপ লিখেছি সেখানে সব মানগুলি এখান থেকে আমরা পেতে পারি, পাবো। ঠিক আছে, এখানে আমরা সেই ভ্যালুগুলি বসাবো, এই ভ্যালুগুলি এখানে আমরা বসালাম। এইটা হচ্ছে এখন আমার ইনিশিয়াল জাস্ট এতগুলি অপারেশন করার পর এই ম্যাট্রিক্সটা আমরা পেলাম। এই ম্যাট্রিক্সটা পাওয়ার পর এখন পর্যন্ত আমি জানি না কোনটা প্রিন্সিপাল কম্পোনেন্ট। সেই প্রিন্সিপাল কম্পোনেন্টটা বের করার জন্য আমাদেরকে ডিফারেন্ট অ্যাঙ্গেলে আগাতে হবে। তো ইনিশিয়াল ম্যাট্রিক্সটা আমরা এখানে যেটা পেয়েছি, এই ইনিশিয়াল ম্যাট্রিক্স থেকে আমাদের যখন প্রিন্সিপাল কম্পোনেন্টের কথা বলা হবে তখন আমাদের এখানে আগাতে হবে। এখানে আগানোর জন্য জাস্ট আমাদের 4র্থ নম্বর স্টেপে রয়েছে আইগেন ভ্যালু এবং আইগেন ভেক্টর আমার ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে, আইগেন ভ্যালু এবং আইগেন ভেক্টর ক্যালকুলেট করতে হবে। আইগেন ভ্যালুগুলি বের করার পর তারপরে আমরা আইগেন ভেক্টর তৈরি করব। আইগেন ভ্যালু বের হওয়ার পরে সেটাকে আমরা সর্ট করব। তোমাদের ম্যাথমেটিক্স নিশ্চয়ই আইগেন ভ্যালু বের করার একটা বিষয় ছিল, ঠিক আছে। তোমরা সেটা করতে পারবা কিনা আমি জানি না, তবে এখানে আমি আমার মতো করে ক্যালকুলেশন কিছুটা করে রেখেছি, তোমরা নিজেদেরকে একটু ঝালাই করে নিতে পারো ওয়েদার দ্য প্রসেস ইজ ওকে অর নট। বাট এখানের ক্যালকুলেশন অনুসারে যা দরকার সেটা আমি এখানে করে দেওয়ার চেষ্টা করেছি। তো এখানে এইগুলিকে বলবো আমরা আইগেন ভ্যালু, এইগুলিকে আমরা আইগেন ভ্যালু বলবো। এই আইগেন ভ্যালু মানে জাস্ট আমরা ডিক্রিজিং অর্ডারে সর্ট করে রেখেছি, এবং সেই ডিক্রিজিং অর্ডারে সর্ট করার পর সেই অনুসারে আমরা জাস্ট আইগেন ভেক্টরটাকে আমরা রাখবো ডিক্রিজিং অর্ডারে, মানে মানে এই ডিক্রিজিং অর্ডারে যে ভ্যালু আইগেন ভ্যালু পেয়েছি তার সেই আইগেন ভ্যালুর বিপরীতে যে আইগেন ভেক্টরটা পাবো সেই ভেক্টরটা আমরা এখানে পুট করে গেলাম বা যাবো। ঠিক আছে, এখন এখানে এই আইগেন ভ্যালুটা তৈরি করা বা আইগেন ভ্যালু ক্যালকুলেট করা কোন জায়গা থেকে ক্যালকুলেট করব? এই ফিচার্স থেকে ক্যালকুলেট করব। এটা যেহেতু ইনিশিয়াল ফিচার্স আমরা পেলাম, এখান থেকে আমাদের এই আইগেন ভ্যালুটা তৈরি করতে হবে। এই আইগেন ভ্যালু তৈরি করার জন্য করসপন্ডিং যে ক্যালকুলেশনটা রয়েছে সেই ক্যালকুলেশনটা হচ্ছে এরকম, যে তোমাদের একটা শীট আছে, শীটটা আমি আইগেন ভ্যালু
এখন আমরা প্রিন্সিপাল কম্পোনেন্ট বাদ দিয়ে আইগেন ভ্যালু এবং আইগেন ভেক্টর নিয়ে একটু স্টাডি করব। আইগেন ভ্যালু বা আইগেন ভেক্টরটা কি জিনিস? আইগেন ভ্যালু বা আইগেন ভেক্টর তৈরি করার জন্য আমাদের একটা গিভেন ম্যাট্রিক্স থাকতে হবে। যে গিভেন ম্যাট্রিক্সটা আমার একটা স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে। সেই স্কোয়ার ম্যাট্রিক্সটা আমরা ধরে নিলাম n ক্রস n হবে, এবং এটা হচ্ছে এই ম্যাট্রিক্সটার নাম দিলাম। এবং এই আইগেন ভেক্টর এটা সাধারণত মানে এ ম্যাট্রিক্স থেকে যখন আমরা ক্যালকুলেট করতে চাইবো, তখন সেটা একটা নন জিরো ভেক্টর হতে হবে। ঠিক আছে, নন জিরো ভেক্টর হতে হবে। এবং এইখানে এই একটা ক্যালকুলেশন আছে, ইকুয়েশন এ ভি ইকুয়াল টু ল্যামডা ভি। এনিওয়ে, এই আইগেন ভেক্টরটা একটা নন জিরো ভেক্টর হবে, যেখানে আমাদের ম্যাট্রিক্সের ডাইমেনশন অনুসারে এই ভেক্টরের সাইজটা ডিফাইন হবে, ওয়ান ডাইমেনশনাল একটা ভেক্টর। তো এরপরে আইগেন ভ্যালুটা হবে, এটা একটা এই এ ম্যাট্রিক্স থেকে আইগেন ভ্যালু বের করব, যেখানে এটার একটা স্কেলার ভ্যালু ল্যামডা আকারে এটা প্রকাশিত হবে। ঠিক আছে, তো এখন এখানে প্রিমিটিভটা হচ্ছে এ ভি ইকুয়াল টু ল্যামডা ভি হবে। মানে গিভেন ম্যাট্রিক্সের সাথে যদি তুমি ভি কে গুণ করো, দ্যাট মিনস আইগেন ভেক্টরকে যদি গুণ করো, তাহলে সেটা অবশ্যই হতে হবে এই আইগেন ভ্যালুর সাথে সেই যে আইগেন ম্যাট্রিক্স রয়েছে সেই ম্যাট্রিক্সের গুণফলের সমান। মানে চমৎকার একটা বিষয় হচ্ছে এখানে এরকম, তুমি যে কোনো একটা স্কোয়ার ম্যাট্রিক্স নিলে সেই স্কোয়ার ম্যাট্রিক্সের সাথে একটা ভেক্টরকে গুণ করবে। ভেক্টরকে গুণ করার পর একটা রেজাল্ট আসবে। এই রেজাল্টটাকে তুমি রিভার্স ওয়েতে অন্য কোনো একটা মানে কোফ্যাক্টর বা কনস্ট্যান্ট তুমি বের করবে, যেটা দিয়ে ওই যে ভেক্টরটা রয়েছে সেটাকে গুণ করলে যেন সেম রেজাল্ট আসে। আমি ব্যাখ্যাটা এভাবে এখানে এরকম দিতে চাই, খেয়াল করো। ধরে নাও এইটা একটা ম্যাট্রিক্স, এটা জাস্ট আমাদের একটা এক্সাম্পল। এটা একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের সাথে আমি একটা ভেক্টর, আমি ধরে নিলাম 1 2 3 একটা ভেক্টর, 1 2 3 একটা ভেক্টর আমি ধরে নিলাম। এইটাকে গুণ করার পর, মানে এই ম্যাট্রিক্স গুণফল করার পর রেজাল্ট আসছে এইটা। ওকে, রেজাল্ট আসছে এইটা। এটা একটা খুব সহজ এক্সাম্পল বিধায় আমরা ধরে নিতে পারি যে এইখানে যেহেতু 3-এর গুণিতক আকারে আছে, তাহলে এই আইগেন ভেক্টর মানে এখানে এই 1 1 2 কে যদি 3 দিয়ে গুণ করি, তাহলে নর্মালি রেজাল্ট এরকম আসবে। এই তোমরা কি আমার কথা বুঝতে পারছো এখানে আমি কি আলোচনা করার চেষ্টা করছি? জি স্যার। আমাদের যে কোনো একটা স্কোয়ার ম্যাট্রিক্স রয়েছে, সেই স্কোয়ার ম্যাট্রিক্সের সাপেক্ষে আমরা আইগেন ভ্যালু এবং আইগেন ভেক্টর বের করব। এখন আইগেন ভেক্টরটা আমরা এখানে একটা মানে ইচ্ছে মতো ধরে নিয়েছি 1 1 2, 1 1 2। ঠিক আছে, তাহলে এই দুইটাকে গুণ করার পর গুণফলটা আমার এরকম আসছে, এই গুণফলটা আমার এরকম আসছে। এই গুণফলটা আমাদের যেহেতু সহজ একটা গুণ, সেখান থেকে আমরা এটা ধরেই নিয়েছি, এরকম বোঝার জন্যই আমরা তৈরি করেছি। তাহলে এই 3 3 6 কে আমরা যদি 3 দিয়ে মানে এখানে এটা যদি 3-এর যেহেতু গুণিতক আকারে আছে, সেক্ষেত্রে আমরা এই 1 1 2 কে 3 দিয়ে গুণ করলে তো এটাই পাওয়ার কথা। যার মানে আমি টোটাল এই ম্যাট্রিক্সের বিপরীতে নর্মাল একটা ভ্যালুকে আমি পিক করলাম। যে পিক করা ভ্যালুটাকে এরকম একটা মানে জাস্ট ভেক্টরকে, এটা তো ম্যাট্রিক্স আর ভেক্টর তো 1D, এই ভেক্টরকে যদি এই ভ্যালু দিয়ে গুণ করি, তাহলে এই ম্যাট্রিক্সের গুণফল এই ম্যাট্রিক্স এবং এই ভেক্টরের গুণফলের সমান একটা রেজাল্ট আসবে। এটাই হচ্ছে আইগেন ভ্যালু এবং আইগেন ম্যাট্রিক্সের মানে মূল ট্রিক্স। কি বললাম, আমাদের এত বড় গুণ করার দরকার নেই। এই এটা একটা স্কেলার, এটা একটা ম্যাট্রিক্স, এটা একটা ভেক্টর, এটা একটা ম্যাট্রিক্স, রেজাল্ট যেটা পেলাম এটাকে আমি জাস্ট অ্যানালাইসিস করে একটা নির্দিষ্ট ফ্যাক্টর বের করলাম, যে ফ্যাক্টর দিয়ে এই ম্যাট্রিক্সটাকে ভেক্টরটাকে গুণ করার পর এটাই পাবো। হ্যালো, এই এ ম্যাট্রিক্স এবং এই ভি গুণ করার পর যেটা পেয়েছি 3 3 6, ঠিক একইভাবে এই ল্যামডা এবং ভি কে গুণ করার পরও 3 3 6 পাবো। এটাই হচ্ছে এইখানকার মূল কাজ। এটা তো একটা নর্মাল এক্সাম্পল, এখান থেকে সহজেই আমরা বুঝে ফেললাম, বাট এই ভ্যালুগুলি যখন এরকম হবে, তখন নিশ্চয়ই এত সহজে আমরা বের করতে পারবো না, করাটা কঠিন। তো তখনই আমাদের এই ক্যালকুলেশনের মধ্যে যেতে হবে। সো আমাদের চ্যালেঞ্জ হচ্ছে এই ভেক্টরটা বের করা, চ্যালেঞ্জ হচ্ছে আমাদের এই ভেক্টরটা বের করা। এখানে প্রিন্সিপালটা হচ্ছে এই ম্যাট্রিক্সের সাথে ভেক্টর গুণ করলে ভ্যালুর সাথে ভেক্টরের গুণফলের সমান হবে, বা ভ্যালুর সাথে ভেক্টরের গুণফলের যে রেজাল্ট আসবে সেটা ম্যাট্রিক্সের সাথে ভ্যালুর গুণফলের সমান আসবে।
একটু ক্লিয়ার সবাই? জি হ্যালো? স্যার। ওকে, ক্লিয়ার হলেই ভালো। তো এটা হলো আমাদের প্রিন্সিপাল। এখন এখানে বেশ কিছু মানে কথাবার্তা আছে, আমরা ক্যালকুলেশনটাকে ভালো করে বোঝার চেষ্টা করি, তারপর দেখা যাবে। তো এখন আমাদের গিভেন ম্যাট্রিক্স যেটা রয়েছে, সেই গিভেন ম্যাট্রিক্সের রুট ফাইন্ড আউট করতে হবে, ক্যারেক্টারিস্টিক্স রুট। আমরা একটা এক্সাম্পল ধরেই আগাই। এটা একটা এক্সাম্পল আছে। তো এখন এই রুটটা বের করতে হবে। এই রুটটা বের করার জন্য, ক্যারেক্টারিস্টিক্স রুট বের করার জন্য এটাকে নিলাম। সো আমাদের ইনিশিয়াল ম্যাট্রিক্সটা হচ্ছে এইটা। এটা একটা 3x3 ম্যাট্রিক্স। সুতরাং এখান থেকে আমাদের একটা ইউনিট ম্যাট্রিক্সকে বিবেচনা করতে হবে। ইউনিট ম্যাট্রিক্সটা কি আমরা জানি, ডায়াগোনাল বরাবর 1 থাকে। সো আমরা এখানে এই যে আইগেন ভ্যালুটা রয়েছে, এই আইগেন ভ্যালুটা আমরা ইউনিট ম্যাট্রিক্সের সাথে গুণ করে যেটা পাবো সেটাকে আমরা আইগেন আই বা ল্যামডা আই বললাম। এরপরে এই অরিজিনাল ম্যাট্রিক্স থেকে এই ল্যামডা আই কে বিয়োগ করব। অরিজিনাল ম্যাট্রিক্স থেকে ল্যামডা আই কে বিয়োগ করার পর যে রেজাল্ট আমরা পাবো সেটা এখানে আমরা লিখলাম। এটা আমরা লিখলাম। এটা লেখার পরে এখন এইখান থেকে এই যে যে ভ্যালুটা এ মাইনাস ল্যামডা আই পেলাম, এখানে এত জিনিস কি লাগে যে গতবারের ক্লাসে। ওকে, তো এখন এখানে এই যে ম্যাট্রিক্সটা আমরা পেলাম, এই ম্যাট্রিক্স থেকে আমার ডিটারমিন্যান্ট নির্ণয় করতে হবে। এই ম্যাট্রিক্স থেকে আমরা ডিটারমিন্যান্ট বের করব। আচ্ছা, তোমাদের এই আইগেন ভ্যালু আইগেন ভেক্টর মানে এটা ম্যাথমেটিক্স এর কোনটায় ছিল? 3 4? স্যার 2 2 1 2 স্যার হুম, 1 2 তে ছিল স্যার সেকেন্ড সেমিস্টার। সেকেন্ড সেমিস্টার তত সব ভুলে গেছো। তো এখন এখানে এটা ডিটারমিন্যান্ট বের করার প্রিন্সিপাল আমরা যেটা জানি, ডিটারমিন্যান্ট এভাবে আমরা বের করব যে ওই আগের বারও। তো এখানে এখানে আমরা ডিটারমিন্যান্ট বের করার ক্ষেত্রে এইটাকে বেস করে এইটাকে আমরা ধরে জাস্ট এভাবে আমরা যদি করি, তাহলে যেটা হবে এই 10 - ল্যামডা ইন্টু -13 - ল্যামডা, এটাকে আমরা 4 - ল্যামডা গুণ করব। আহ সাথে এখানে বিয়োগ করতে হবে 3 × 40 = 120। এটা এই যে আমরা ডিটারমিন্যান্ট বের করার কৌশলটা তো আমরা জানি, এই দুটো মেইন ধরে আমরা এই ক্যালকুলেশনটা করব। এরপরে এইখানে -1 টু দি পাওয়ার n হয় বিধায় এখানে প্লাস হবে, এখানে প্লাস হবে। প্লাস করার পরে এরপরে আমাদের কাজগুলি আগাতে হবে। ঠিক আছে? তো এইভাবে তিনটা ক্যালকুলেশনে আমরা করতে হবে। করলাম, করার পর জাস্ট এখান থেকে ডিটারমিন্যান্ট ক্যালকুলেশন, এই ক্যালকুলেশনের মধ্যে যা আছে এখান থেকে তোমরা দেখে নিও। ঠিক আছে? এটা এই বরাবরও করতে পারো অথবা এই বরাবরও করতে পারো, সেটা তুমি যেভাবেই করো না কেন ডিটারমিন্যান্টটা তুমি বের করতে পারো, সমস্যা নেই। এখানে এই 20 কে বেস করে এর পরের বার হয়েছে এই 20, এরপরে 10 কে বেস করে হয়েছে এটা এই এইখানটায় এই ডিটারমিন্যান্ট ক্যালকুলেশন করছি। এখানে যেহেতু ল্যামডার মান আমাদের আননোন, সেক্ষেত্রে এখানে ল্যামডা সংশ্লিষ্ট একটা সামেটিভ টার্ম এখানে সর্বশেষ থাকবে, সিম্পলিফাইড টার্ম। এখানে কি আসছে, এটা একটা আহ, মানে 3 ঘাত বিশিষ্ট একটা ইকুয়েশন, ল্যামডা কিউব প্লাস -ল্যামডা কিউব প্লাস ওয়াট ল্যামডা স্কয়ার প্লাস 2 ল্যামডা, এইটা আসছে। এখন আমরা যদি রুট বের করতে চাই, রুট বের করার জন্য আমাদের এই ডিটারমিন্যান্ট ইকুয়াল টু জিরোকে জিরো বিবেচনা করে রুট বের করব। এখানে একটা রুট জিরো হবে, কারণ এখান থেকে ল্যামডাকে কমন করলে জিরো আসে। এরপরে মাঝখানে যেটা থাকে সেটা থেকে আমরা মিডল টার্ম বা যে কোনো প্রক্রিয়ায় আমরা এখান থেকে রুটটা বের করে নিতে পারি। সিঙ্গেল একটা ইকুয়েশন, ল্যামডা স্কয়ার -1 ল্যামডা - 2। সো এখান থেকে ল্যামডার মান আসলো কত? ল্যামডার মান আসলো তিনটা। একটা হচ্ছে গিয়ে জিরো, একটা হচ্ছে -1, একটা হচ্ছে 2। এই তিনটাই আমার ক্যারেক্টারিস্টিক্স রুট অথবা আইগেন ভ্যালু, যার মানে ল্যামডার ভ্যালু আমার এখানে পেলাম তিনটা, 0, -1 and 2। এই তিনটা ভ্যালু আমাদের ওই পিছনের যেখান থেকে দেখলাম ওখান থেকেও বের করতে হবে। বের করার পর অ্যাকর্ডিং টু দা ওখানে কি ছিল, ডিক্রিজিং অর্ডার, প্রথমে আমরা বড়টা লিখবো, তারপর ছোটটা লিখবো, তারপরে আমাদের ওই ক্ষেত্রের জন্য এখানে জাস্ট একটা আইগেনের ক্যালকুলেশনটা আমি তোমাদের মানে ঝালাই করলাম। তো এখানে
আমরা এই তিনটা ভ্যালু বের করার পর এখানেও আমরা আর একটা ক্যালকুলেশন রয়েছে, সেখান থেকে আমরা এটা করতে পারি। মানে এখানে আর একটা এক্সাম্পল রয়েছে, এখানে ওইভাবে ক্যালকুলেশনটা করে তারা বের করার চেষ্টা করছে যে ল্যামডার মান কত। এখানে রুট মানে ভ্যালু এরকম আসছে। ভ্যালু এরকম আসার পরে এখন এইখান থেকে আমাকে থ্রির জন্য একটা ল্যামডার মান 3 - 2 6, উপরে ছিল 0 - 1 2। এই প্রত্যেকটা ল্যামডা ভ্যালুর জন্য আমাকে আইগেন ভেক্টর তৈরি করতে হবে। প্রত্যেকটা ল্যামডা ভ্যালুর জন্য আমার আইগেন ভেক্টর তৈরি করতে হবে। সেই আইগেন ভেক্টরটা তৈরি করার জন্য এখানে একটা ক্যালকুলেশন রয়েছে। সেই ক্যালকুলেশনটা হচ্ছে আমরা যে ইনিশিয়ালি ল্যাম মানে এ মাইনাস ল্যামডাই যে ম্যাট্রিক্সটা আমি ফর্মুলেট করেছিলাম, সেই ফর্মুলেটেড ম্যাট্রিক্সের মধ্যে মান বসিয়ে, যেহেতু থ্রির জন্য আমরা ক্যালকুলেশন করছি, মানটা বসিয়ে আমাদের এই ম্যাট্রিক্সটা আমরা পেলাম। এই ম্যাট্রিক্সটা পাওয়ার পর এখানে আমাদেরকে যে কাজটা করতে হবে, এই ম্যাট্রিক্স থেকে তিনটা লিনিয়ার ইকুয়েশন তৈরি করতে হবে। তিনটা লিনিয়ার ইকুয়েশন তৈরি করব এখানে এক্স ওয়াই জেড ভ্যারিয়েবলের সংশ্লিষ্টতা নিয়ে। এক্স ওয়াই জেড ভ্যারিয়েবলের সংশ্লিষ্টতা নিয়ে কেন তৈরি করব? কারণ ল্যামডা এর মান 3। এই থ্রির বিপরীতে যখন আমরা একটা ভেক্টর তৈরি করতে চাইবো, ভেক্টরের ভ্যালু আসবে, যেহেতু এটা 3 × 3 ম্যাট্রিক্স ছিল, সুতরাং এই ভেক্টরটাও হবে 1 × 3, মানে এখানেও তিনটা ভ্যালু আমার পেতে হবে। এই জন্য এইখানে এই ভেরিয়েবলের মান, এইখানে এই ভেরিয়েবলের মান এই জন্য এক্স ওয়াই জেড তিনটা রাখা হয়েছে, সো দ্যাট উই ক্যান গেট 3 ভ্যালুস। বেশ ভালো কথা। এখানে এক্স ওয়াই জেড দিয়ে আমরা জাস্ট একটা ইকুয়েশন, এটা সেকেন্ড ইকুয়েশন, এটা থার্ড ইকুয়েশন আমরা করলাম। এই ইকুয়েশন গুলিকে এখন সলভ করে এক্স ওয়াই জেড এর মান আমরা বের করতে চাইলে সেইখান থেকে আমরা বের করে ফেলতে পারবো এক্স ওয়াই জেড আকারে ভ্যালুগুলি বের করার জন্য। এখানে একটা মানে আমাদের ধরনের যদি দুইটা ইকুয়েশন থাকে, সেখানে যদি তিনটা ভ্যারিয়েবল থাকে, সেখান থেকে আমরা কিভাবে এক্স ওয়াই জেড এর মান বের করতে পারি, এটার একটা ফর্মুলা এখানে দেওয়া আছে, যেটা তোমাদের ইকুয়েশন সিম্পলিফিকেশনের ক্ষেত্রে নিশ্চয়ই তোমরা হ্যাবিচুয়েট। তো এক্স ওয়াই জেড এর ক্ষেত্রে এক্স এর সাথে সংশ্লিষ্ট হচ্ছে B1 C2 আর B2 C1, ওয়াই এর সাথে সংশ্লিষ্ট হচ্ছে C1 A2 আর A1 C2, আর জেড এর সাথে সংশ্লিষ্ট হচ্ছে A1 B2 আর B1 A2। এনিওয়ে, এখন এটার মানে বের করার এক্স এর মানটা বের করার ক্ষেত্রে বিষয়টা হচ্ছে x/1 এই যে B1 C2 - B2 C1, এটা বিয়োগ করলে যেটা হবে সেটা হচ্ছে গিয়ে আমার x ডিভাইডেড বাই এইটা, এই রেশিওটাকে সমান হবে y/, এখানে যেটা আমরা পেয়েছি এইটার C1A2 - A1 C2। এনিওয়ে, এটা আমি ওখানে ক্যালকুলেশনের ক্ষেত্রে আমাদের এক্সাম্পলের পার্সপেক্টিভে মেনশন করেছি। তো এভাবে আমরা এক্স এর মান, ওয়াই এর মান, জেড এর মান এই ইকুয়েশনের বিপরীতে আমরা বের করলাম। এই এক্স এবং ওয়াই এবং জেড এই তিনটাই হচ্ছে রিলেটিভ টু, মানে এই তিনটাই হচ্ছে আমার এই আইগেন ভ্যালু যেটা রয়েছে। আইগেন ভ্যালু কত? 3-এর বিপরীতে আইগেন ভেক্টর। এই 3-এর বিপরীতে আইগেন ভেক্টর আমরা কি কি পেলাম? এক্স এর বিপরীতে 1, ওয়াই এর বিপরীতে -1 আর জেড এর বিপরীতে 1। এই তিনটা নিয়েই হচ্ছে আইগেন ভেক্টর। কার বিপরীতে? এই মুহূর্তে এক্স এর মান ছিল 3, 3-এর বিপরীতে আমরা এই আইগেন ভেক্টরটা পেলাম। 2 এর বিপরীতেও ঠিক একই ভাবে আমরা আইগেন ভেক্টর বের করব। 3-এর বিপরীতে যেভাবে বের করেছি, 2 এর বিপরীতেও সেভাবে করলাম। ঠিক একইভাবে আমরা λ6 এর বিপরীতেও যদি আইগেন ভেক্টর বের করতে চাই, এইভাবে আমরা আইগেন ভেক্টর বের করতে পারবো। এই আইগেন ভেক্টরটা আমাদের ক্যালকুলেশন এর জন্য লাগবে। তোমরা কি এই ক্যালকুলেশনটা বুঝতে পেরেছো? হ্যালো, जी सर। কারো কোনো কোশ্চেন? হ্যালো, তোমরা অ্যাটেন্ডেন্স গুলি দিয়ে রাখছো কেন? যে স্যার একবার দিয়ে রাখলাম পরে হারাই গেলাম। এনিওয়ে, তো এখন আমাদের এখানে ওটা তো গেল জেনারেল একটা ক্যালকুলেশন, আইগেন ভ্যালু ক্যালকুলেট কিভাবে করে এইটা। তাহলে এখানে সামারির মধ্যে আমরা যেটা পেলাম ইনিশিয়াল, এইটা ইনিশিয়াল ম্যাট্রিক্স আমার এখানে পেলাম। এখন এরপরে এখান থেকে আমার আইগেন ভ্যালুটা ক্যালকুলেট করতে হবে। এরপরে এখান থেকে আমার আইগেন ভ্যালুটা ক্যালকুলেট করতে হবে। তো সেই ক্যালকুলেশনের ক্ষেত্রে এইখানে দেখো, এতক্ষণ যেটা বলেছি যে ওই যে A - λI, মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স যেটা রয়েছে, বা সেইটাকে আমরা যদি ল্যামডার সাথে গুণ করে যেটা করেছিলাম, A - λI করলে
এই ফর্মুলাটা এভাবে আসে, এটা এভাবে আসে। এখন এখান থেকে আমাকে জাস্ট এই ক্যালকুলেশনটা করেই এখানে যে ক্যালকুলেশনটা রয়েছে, যেভাবে আমরা ক্যালকুলেশন করেছি, এখানে যে ক্যালকুলেশনটা আমরা দেখাইছি, সেই ক্যালকুলেশনটাই এইখানে এভাবে দেখানোর চেষ্টা করা হয়েছে। এই ইকুয়েশন যেটা পেলাম, মাইনাস ল্যামডা কিউব প্লাস 2.01 ল্যামডা স্কোয়ার মাইনাস 0.741 ল্যামডা, এখানে এই ক্যালকুলেশন করার পরে আমার এই ইকুয়েশনটা দাঁড়ালো, যে ইকুয়েশনটা রিলেটিভ এটার সাথে ম্যাচ করে, এটার সাথে এটা ম্যাচ করে। তোমরা কি বুঝতে পারছো? সরি, হ্যালো। এই ইকুয়েশনটা ফর্মুলেট করার জন্য এখানে যে প্রিন্সিপালটা ফলো করা হয়েছে, এখানেও সেই প্রিন্সিপালটা ফলো করেছি। ঠিক আছে, এই প্রিন্সিপালটা ফলো করে আমরা এখানে এই ইকুয়েশনটা আনলাম। এই ইকুয়েশন আনার পরে এরপরে আমার কাজ হচ্ছে এই ইকুয়েশনটা সলভ করব। এই ইকুয়েশনটা সলভ করব। এই ইকুয়েশনটা সলভ করার জন্য আমাদের মিডল টার্ম ব্রেকিং হোক বা কমন নিয়ে হোক, একটা তো জিরো আসবেই, যেহেতু ত্রিঘাতী ইকুয়েশন, এটা করার জন্য তো করতেই হবে। অথবা আমাদের এই যে দ্বিঘাত সমীকরণের যে ক্যালকুলেশন আছে সেটা দিয়ে হোক, আমরা সেটা করতে পারবো। এখানে সলিউশনটা আমি এখানে উল্লেখ করে দিয়েছি। এই সলিউশনটা কি হবে? এটার ক্ষেত্রে একটা মূল তো জিরো হবেই। এই তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যালো। জি স্যার। জি স্যার, খুবই ভালো কথা। তাহলে এখানে আমরা ল্যামডাকে কমন নেওয়ার পর একটা জিরো পেলাম, আর এখান থেকে পরবর্তীতে যেটা থাকে ল্যামডা স্কোয়ার প্লাস মাইনাস ল্যামডা স্কোয়ার প্লাস 2.01 ল্যামডা প্লাস সরি মাইনাস 0.741, সেইখান থেকে আমরা এই মাইনাস বি স্কোয়ার প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2iz, এই ফর্মুলাটার উপর ভিত্তি করে আমরা ক্যালকুলেশনটা করেছি। ক্যালকুলেশনটা করলে পর রেজাল্ট যেটা এসছে 1.5163, আর একটা আর একটা হচ্ছে 0.4937। এই দুইটা এই ক্যালকুলেশনের মধ্যে থেকে পেলাম। আর একটা রুট, আমরা যেহেতু ওই ল্যামডাকে আগেই কমন নিয়ে নিয়েছি জিরো, সো আমাদের তিনটা এখান থেকে ক্যারেক্টারিস্টিক্স রুট খুঁজে পেলাম। তিনটা ক্যারেক্টারিস্টিক্স রুট আমরা এখানে খুঁজে পেলাম। ভেরি ফাইন। তিনটা ক্যারেক্টারিস্টিক্স রুট আমরা খুঁজে পাওয়ার পর এটাকে আমাদের ডিক্রিজিং অর্ডারে সাজাতে হবে, কারণ আমাদের প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিসের ক্ষেত্রে এটা ডিক্রিজিং অর্ডারে সাজানোর কথা আছে। তো এখন মাইনাস সরি 1.52, 0.49 আর জিরো, এই তিনখানা ভ্যালু আমরা এই আইগেন ভ্যালু আকারে এখান থেকে পিক করলাম। আচ্ছা, এই যে ক্যারেক্টারিস্টিক্স ম্যাট্রিক্স থেকে আইগেন ভ্যালু বা আমরা যে ম্যাট্রিক্স পেলাম, ম্যাট্রিক্স থেকে যে আমরা আইগেন ভ্যালু বের করলাম, এই বিষয়ে তোমাদের কারো কোনো এই পয়েন্ট পর্যন্ত কোনো কনফিউশন আছে কিনা? হ্যালো, কুড ইউ হেয়ার মি? জি স্যার। জি স্যার। কোনো প্রবলেম আছে কিনা? না স্যার। খুবই ভালো। এরপরে আমাদের কাজ হচ্ছে এখন আইগেন ভেক্টর ক্যালকুলেট করা। আইগেন ভ্যালু পেয়েছি, এখন আইগেন ভেক্টর ক্যালকুলেট করা। আইগেন ভেক্টর ক্যালকুলেট করার ক্ষেত্রে আমরা এটা এটা জাস্ট ক্যালকুলেশন দেখানো হয়েছে, সামারির মধ্যে আমি টোটাল ক্যালকুলেশনটা দেখিয়ে দিয়েছি। তো এখন এই আইগেন ভ্যালু এখানে আমরা ডিক্রিজিং অর্ডারে রাখলাম। ডিক্রিজিং অর্ডারে যেহেতু ভ্যালু তিনটা পেয়েছি, ডেফিনেটলি আমি এখানে তিনটা আইগেন ভেক্টর পাবো। যেহেতু ভ্যালু তিনটা পেয়েছি, ডেফিনেটলি আইগেন ভেক্টর এখানে তিনটা পাবো। তাহলে আমরা ইনিশিয়াল ফিচার্স ম্যাপগুলি এখান থেকে আমি পিক করে রাখলাম, এখানে রাখলাম। রাখার পর আইগেন ভ্যালুগুলি এই থেকে আইগেন ভ্যালু যেটা ক্যালকুলেট করেছিলাম সেটা এখানে লিখলাম। এখন আমাকে এই আইগেন ভ্যালু 1.52-র জন্য আমাকে একটা আইগেন ভেক্টর ক্যালকুলেট করতে হবে। আইগেন ভেক্টর ক্যালকুলেট করার জন্য এটা হচ্ছে এ মাইনাস ল্যামডা আই। এ মাইনাস ল্যামডা আইটা আমরা এখানে এইভাবে লিখলাম। এ মাইনাস ল্যামডা আই এখানে ক্যালকুলেশন করে রেজাল্ট যেটা পেয়েছি এটা হচ্ছে তার ইনিশিয়াল রেজাল্ট, এ মাইনাস ল্যামডা আই। ঠিক আছে, এ মাইনাস ল্যামডা আই। তোমরা কি একটু ক্লিয়ার বুঝতে পারছো? হ্যালো। Ji sir.
প্রত্যেকটা আইগেন ভ্যালুর জন্য একটা আইগেন ম্যাট্রিক্স মানে ভেক্টর তৈরি করছি। সেই আইগেন ভেক্টর তৈরি করার প্রিন্সিপালটা হচ্ছে গিভেন ম্যাট্রিক্সের সাথে এ মাইনাস ল্যামডা আই যেটা ছিল, সেই ল্যামডা আই থেকে এই ল্যামডাটাকে বিয়োগ করার একটা ভ্যালু আমরা পেয়েছি। এই ভ্যালু পাওয়ার পর সেখানে আমরা তিনটা ভেরিয়েবল সংশ্লিষ্ট একটা মানে তিনটা ভেরিয়েবল সংশ্লিষ্ট তিনটা লিনিয়ার ইকুয়েশন আমরা তৈরি করব। তিনটা লিনিয়ার ইকুয়েশন কেমন হবে? এখানে যা ছিল এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু জিরো, দ্বিতীয়টার ক্ষেত্রে এক্স ওয়াই জেড জিরো। এরপরে এই পিছনের যে আমাদের ক্যালকুলেশন ছিল, সেই ক্যালকুলেশন অনুসারে এক্স এর মান কি আছে, b1 c2 মাইনাস b2 c1 ইকুয়াল টু ওয়াই ডিভাইডেড বাই c1 a2 মাইনাস c2 a1 ইকুয়াল টু জেড বাই a1 b2 মাইনাস a2 b1। এইটা করে আমরা এই দুইটা ইকুয়েশনকে ব্যবহার করেই ক্যালকুলেশন প্রসিড করলাম। ক্যালকুলেশন প্রসিড করার পর এক্স বাই মাইনাস মানে 0.4259, ওয়াই বাই 0.6479644, এইটা হচ্ছে আইগেন ভ্যালু 1.52 এর জন্য একটা আইগেন ভেক্টর। 1.52 এর বিপরীতে একটা আইগেন ভেক্টর আমরা এখানে পেলাম। এই আইগেন ভেক্টরটা আমরা এইখানে এই যে পুস্ট করলাম, এইটা হচ্ছে আইগেন ভেক্টর। তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে কি, আমরা ইনক্রিজিং অর্ডারে যে ভ্যালুটা আমরা পেয়েছি, সেই ভ্যালুটা আমরা এখানে বসিয়ে এই রেজাল্টটা আমরা এখানে পেলাম। হ্যালো, এই তোমরা কি শুনতে পাচ্ছ? জি স্যার। এখানে এটা কি বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, বুঝতে পারলে ভালো। এখন এখানে এই যে আইগেন ভেক্টর আমরা এটা পেলাম, সেই ভেক্টরের সাথে আমাদের স্ট্যান্ডার্ডাইজ ডাটা যেটা ছিল, স্ট্যান্ডার্ডাইজ ডাটা ছিল কোনটা? এইখানে এইটা ছিল স্ট্যান্ডার্ডাইজ ডাটা। এইটার সাথে আমরা এটা গুণ করব, হয়ে গেল। এইটা গেল স্ট্যান্ডার্ডাইজ ডাটা, আর এটা গেল আইগেন ভেক্টর। এই আইগেন ভেক্টর, এখানে তিনটা ভেক্টর পাশাপাশি রেখে আমরা একটা ম্যাট্রিক্স ফর্মুলেট করলাম, যার মানে এই 3 × 3 স্ট্যান্ডার্ডাইজ ডাটার সাথে এই আইগেন ভেক্টরের ম্যাট্রিক্সকে গুণ করলাম। গুণ করার পর যে রেজাল্ট আমরা পাবো সেটা একটা 3 × 3 ম্যাট্রিক্স হবে। 3 × 3 ম্যাট্রিক্স পাওয়ার পরে এইখান থেকে আমরা যে ভ্যালুগুলি দেখছি, সেই ভ্যালুগুলি দেখার ক্ষেত্রে দেখো, এই ভ্যালুগুলির ক্ষেত্রে প্রিন্সিপাল কম্পোনেন্ট 1, প্রিন্সিপাল কম্পোনেন্ট 2, প্রিন্সিপাল কম্পোনেন্ট 3, এইখানে এই তিনটার ক্ষেত্রে কাকে আগে নেব? প্রিন্সিপাল কম্পোনেন্ট 1 কে আগে নেব, কারণ এখানের যে ভ্যালুগুলি আছে সেই ভ্যালুগুলি আমাদের যেহেতু এখানের যে ভ্যালুগুলি দেখছি সবগুলি সামেশন জিরো আসবে, কিন্তু এখানের ভ্যালুর উপর ভিত্তি করে এইটাকে আমরা প্রিন্সিপাল কম্পোনেন্ট 1 ডিফাইন করছি। এটাকে আমরা প্রিন্সিপাল কম্পোনেন্ট, কারণ এখানে কিছু ওয়েট মানে যেটা দেয়া আছে সেই অনুসারে এটাকে আমরা প্রিন্সিপাল কম্পোনেন্ট 1, এটা 2, এটা 3 আকারে ডিফাইন করছি। যার মানে আমার যখন এই অ্যানালাইসিসটা হয়ে যাবে, তখন আমার সহজেই আমরা বুঝতে পারবো যে আমি যদি ডিসিশন মেকিং এর জন্য ফিচার্স এ কে আগে নেই, তাহলে তার উপর ভিত্তি করে রেজাল্টটা বেটার আসবে। এরপরে এটার উপর নিলে তারপরেরটা ইনপুট মানে ইম্প্যাক্ট থাকবে, এরপরেরটা ইম্প্যাক্ট ওখানে প্রিন্সিপাল কম্পোনেন্টের ক্ষেত্রে এটা নিলেও হবে, না নিলেও হবে। এটা হলো মোটামুটি প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিসের মানে ম্যাথমেটিক্যাল ইন ডিটেলস ক্যালকুলেশন আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। ঠিক আছে, ম্যাথমেটিক্যাল ইন ডিটেলস ক্যালকুলেশনের মধ্যে তোমাদের নিশ্চয়ই অনেকেই বুঝতে পেরেছো, অনেকেই বুঝতে পারোনি। যদি কারো কোশ্চেন থাকে তাহলে আমাকে বলো যে স্যার আমি এই পয়েন্টে বুঝিনি। হ্যালো, হ্যালো, জি স্যার। তোমাদের কোনো কোশ্চেন আছে প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিসের ক্ষেত্রে? নাই? খুবই ভালো, সুন্দর। তাহলে সহজে বুঝে গেছো। এটা আমার বুঝতে অনেক কষ্ট হয়েছিল, তো তাই তোমাদেরকে জিজ্ঞেস করি। ঠিক আছে, তাহলে তোমাদের এখানের ধারাবাহিকতাটা একটু মাথায় রাখবা, মাঝখানে একটু স্কিপ করে আইগেন ভ্যালু এবং আইগেন ভেক্টর ক্যালকুলেট করতে হবে। প্রসেসটা কি সেটা তোমাদের এখানে দেখানো আছে। এই আর যদি কারো কোনো কোশ্চেন না থাকে, আজকে আমরা এই প্রিন্সিপাল কম্পোনেন্টের তোমাদের একটা অ্যাসাইনমেন্ট দিতে চাই। প্রত্যেকেই 4টা করে ফিচার্স নিয়ে আর 4টা করে স্যাম্পল নিয়ে প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস করে আর প্রিন্সিপাল কম্পোনেন্টের বেনিফিট, ডিসঅ্যাড মানে ড্রব্যাকস এইটা সহ
4টা করে কম্পোনেন্ট নিয়ে যে কোনো ক্ষেত্রের অ্যানালাইসিস করে কালকে বা পরশু অ্যাসাইনমেন্ট সাবমিট করবা। ঠিক আছে? হ্যালো? আচ্ছা, জি স্যার। দু একদিন বাড়াই দেন স্যার। স্যার টাইমটা বাড়ানো না, দরকার। এটা আজকে রাতেই করবা, 2-1 দিন বাড়াই দেবো, ঠিক আছে? কালকে এটা নিয়ে আলোচনা হবে যদি কেউ না পারো। আচ্ছা, তোমাদের অ্যাটেন্ডেন্স আমি দিতে বলি নাই। তোমরা 4টা 25 তো, হ্যাঁ ঠিক আছে, 4টা 27 থেকে 4টা 30-এর 29-এর মধ্যে যারা যারা অ্যাটেন্ডেন্স দিবা সেটাই কাউন্ট হবে। 4টা 27 থেকে 4টা 29। তো ঠিক আছে, এখন যেটা হলো আমাদের নেক্সট প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস এর মধ্যে এখানে বেশ কিছু ম্যাথমেটিক্যাল বিষয় রয়েছে। এই ম্যাথমেটিক্যাল বিষয়গুলি আপাতত আমরা প্রিন্সিপাল কম্পোনেন্ট ক্যালকুলেশনটা বুঝতে চাই, বুঝলাম, বুঝতে পারলাম, কিন্তু এই ম্যাথমেটিক্যাল ফর্মুলেশনটা আসলে স্কিপ করে যাও, এটা তোমাদের দরকার নেই, প্রিন্সিপাল কম্পোনেন্ট ক্যালকুলেশন করতে পারলেই হবে। ওকে, এরপরে আমাদের নেক্সট কালকের টপিকটা আমরা পড়বো ফিচার্স এমবেডিং। ফিচার্স এমবেডিংটা পড়ার পরে এখান থেকে আমাদের এরপরে ক্লাস্টারিং এ যাব। স্যার কি ক্লাস্টারিং পড়া হয় তোমাদের? স্যার কি সিলেবাস দিছে তোমাদেরকে? হ্যালো? তোমরা আসলে ক্লাস অ্যাটেন্ডেন্স দেওয়ার জন্যই করো, বুঝতে পারছি। ঠিক আছে, তোমাদের অ্যাটেন্ডেন্স কিন্তু আমার এখন 27 থেকে কাউন্ট হবে, 27 থেকে 29-এর মধ্যে আমি নেব, বাকিগুলি বাদ দিয়ে দেবো।